আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। গত 2-3 দিন ধরে শুনছি যে একদিকে ভারত যেমন তারেক রহমানের উপরে তাদের বাজি ধরেছে, আসন্ন রাজনীতিতে নির্বাচনে যেভাবেই হোক যদি তারেক রহমান বিজয়ী হন তাহলে ভারত তাকে সমর্থন করবে, বা আরো খোলামেলা বলা যায় যে ভারতই চাইছে যে তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। তাহলে আওয়ামী লীগের কি হবে? এবং সেই জায়গায় বলা হচ্ছে যে ভারত সম্প্রতি আওয়ামী লীগের দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে। এবং কেন মুখ সরিয়ে নিয়েছে এটা নিয়েও অনেক মুখরোচক গল্প চালু আছে। সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব, কিন্তু তার আগে এই জানাজার মাঠে যে একটি মঞ্চ থেকে বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতির মতো বলা যায় যে বক্তব্য পাঠ করা হলো, যেটি পাঠ করেছেন স্থায়ী কমিটির সদস্য শ্রদ্ধেয় নজরুল ইসলাম খান। আমি ধরেই নেব যে এটা বিএনপির দলীয় বক্তব্য, এটা ব্যক্তি নজরুল ইসলাম খানের বক্তব্য নয়। এবং সেখানে তিনি বলেছেন যে এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। এই যে ভরা মজলিসে এই তথ্যটিতে দেওয়া হলো, আমার কাছে মনে হচ্ছে যে এটি এক ধরনের গীবত, এবং এখানে না বললেও পারা যেত। বেগম খালেদা জিয়া আদালতের রায়ে বন্দী ছিলেন, কিন্তু তিনি কতদিন কারাগারে ছিলেন, কতদিন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির কেবিনে ছিলেন, আর কতদিন তার বাসভবন গুলশানের ফিরোজায় ছিলেন। এবং বেগম খালেদা জিয়া যে মারা গিয়েছেন, এই মৃত্যুর কারণ কি? তিনি কি লিভার ডিজিজে মারা গেছেন, যেটা তিনি দীর্ঘদিন ভুগছিলেন, এবং তার চিকিৎসার জন্য দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ এনে তার লিভারের চিকিৎসা করা হয়েছিল? তার হাঁটুর সমস্যায় কি তিনি মারা গেছেন? না, তিনি মারা গেছেন একদম খুব স্পেসিফিক। আজকে আমি আবারও বলছি, আমি এর আগে বারবার বলার চেষ্টা করছি, এবং আমি একজন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, কারণ আমি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমি এইটা নিয়ে 25 বছরের বেশি কাজ করছি। তো খালেদা জিয়া ওই যে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসে যিনি গিয়েছিলেন, যিনি নানান রোগে শোকে ভুগছেন, যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি ছিল, তাকেও এরকম একদম পাবলিকলি নিয়ে গিয়ে তার মাস্ক গলায় ঝুলিয়ে তাকে একদম মানে বলা যায় যে তাকে মৃত্যুর সামনে ঠেলে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে তার সংক্রমণ হয়েছে, এবং তিনি মারা গিয়েছেন প্রধানত তার ফুসফুসে ফাঙ্গাস ইনফেকশন হয়েছিল। এই ফাঙ্গাস ইনফেকশন 80 বছরের একজন নারী, এবং যার আরো অনেকগুলো ক্রনিক ডিজিজ আছে, তার যদি হয় তাহলে তার আসলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কমে যায়। সুতরাং বারবার কেন বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর দায় আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার উপরে চাপানোর চেষ্টা করছে, এটা আমি বুঝতেছি না। যদি তারা আসলেই জানতে চায়, দে শুড ইনভেস্টিগেট যে কেন কিভাবে খালেদা জিয়া মারা গেছেন। 80 বছর তিনি বেঁচেছেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার প্রতি শ্রদ্ধা আমরা সবাই জানাচ্ছি, কিন্তু তার মৃত্যু নিয়ে অন্যের ঘায়ে অন্যায়ভাবে যদি দায় চাপানো হয়, তাহলে আমরাও দাবি তুলব যে ইট শুড বি ইনভেস্টিগেটেড। এবং ইনভেস্টিগেশন করলে আল্লাহ না করুক হয়তো এটাও বেরিয়ে যাবে যে কারা তাকে সেদিন এই সশস্ত্র বাহিনী দিবসের ওই সমাবেশে, যেখানে অনেক মানুষ এসেছিল, সেখানে যেতে বাধ্য করেছিল। এছাড়া আরো কিছু ঘটনা খুব পীড়াদায়ক ছিল, যে দেখলাম যে কোনো একটা ইউনিয়ন বিএনপির সভাপতি তিনি বলছেন যে এই জানাজার পরে 32 ভাঙতে গিয়েছেন। মানে এইটা তো আমরা আশা করতে পারি না। ওই জানাজায় অনেকেই গিয়েছিলেন, এবং ওই জানাজায় যারা আওয়ামী লীগের অনুসারী তারাও গিয়েছিলেন, এবং সেখানে একজনকে আইডেন্টিফাই করা হলো সে আওয়ামী লীগের অনুসারী, এবং তাকে এমন মারা হয়েছে যে এখন তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা আমি জানি না। তো এই বিষয়গুলো কিন্তু খুব পীড়াদায়ক, এবং যে মুহূর্তে তারেক রহমান দাবি করছেন যে তিনি অনেক চেঞ্জ হয়ে গেছেন, বা তারেক রহমানের লোকজন বলছেন যে 17 বছর দেশের বাইরে থেকে একটা উন্নত বিশ্বে থেকে তিনি তার দৃষ্টিভঙ্গি পাল্টেছে, তার রাজনীতি পাল্টেছে, তিনি নিজেও পরিবর্তিত হয়েছেন, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু সেই পরিবর্তনের কথা বলে না। প্রায় 33টা দেশের সরকারের প্রতিনিধিরা এসেছিলেন, তার মধ্যে আলোচনায় সবচেয়ে বেশি আছে ভারতের বিদেশ মন্ত্রী, বা আমরা যাকে পররাষ্ট্রমন্ত্রী বলি, ডক্টর জয়শঙ্কর। এই জয়শঙ্কর 4 ঘন্টার জন্য ঢাকা এসেছিলেন। তিনি একটি সামরিক বিমানে করে এসেছিলেন, কুর্মিটোলা বিমানবন্দরে নেমেছেন, এবং জয়শঙ্করের এই আশাটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল। এবং যেহেতু বেগম খালেদা জিয়ার
মৃত্যুতে অনেক দেশের সরকারি প্রতিনিধিরা এসেছেন। ভারত যে কোনো প্রতিনিধি পাঠাইতে পারতেন, কিন্তু তারা গুরুত্বপূর্ণ একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন। এটার একটা রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। এবং যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে হাদির মৃত্যুর পরে স্লোগান হচ্ছে ঢাকা না দিল্লি, আবার ভারত বিরোধী রাজনীতি করে জামাত, বিএনপিও করে, সুতরাং ডক্টর জয়শঙ্করের প্রতি কোনো রকমের যদি আক্রমণ করা হয় বা অসম্মান করা হয়, এই কারণে জয়শঙ্কর যখন বাংলাদেশে এসেছিলেন তখন ভারতে বাংলাদেশের সীমানা বরাবর 21টা ব্রহ্মস মিসাইল কিন্তু তাক করা ছিল। মানে যদি জয়শঙ্করকে আক্রমণ করা হয় বা কোনো কিছু হয়, তাহলে ওই মিসাইল দিয়ে বাংলাদেশকে আক্রমণ করার প্রস্তুতি ছিল। এখন জয়শঙ্কর কেন এসেছিলেন? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ডক্টর ইউনূস আপ্রাণ চেষ্টা করেছেন জয়শঙ্করের সাথে একটা বৈঠক করতে, কিন্তু জয়শঙ্কর তার এই পাত্তাই দেয়নি, ডক্টর ইউনূসের সাথে দেখাই করে। তবে ডক্টর ইউনূসের 3জন উপদেষ্টার সাথে তার দেখা হয়েছে। আসিফ নজরুল, যিনি ভারত বিরোধী রাজনীতির অন্যতম প্রধান পুরুষ। এই ছবিটা দেখেন যে মনে হচ্ছে যে প্রভুর সামনে ভৃত্য দাঁড়িয়ে আছে। তো এই হলো আমাদের রাজনীতিবিদদের ভণ্ডামি। কি বার্তা তিনি দিয়েছেন? তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে এটা ভারতের পক্ষ থেকে শেষবারের মতো বলা হচ্ছে যে বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন যেন হয়। এবং আরো বলেছেন যে একটি মর্যাদাশীল জাতি হিসেবে যা যা করণীয়, দেশ হিসেবে যা যা করণীয়, ভারত বাংলাদেশের কাছে সেটা প্রত্যাশা করে, এবং সেটা যদি না করে তাহলে বাংলাদেশের সামনে দুর্দিন আসবে এবং বাংলাদেশ হয়তো পাকিস্তানের মতো একটা দেশে পরিণত হবে। তো এই যে ডক্টর জয়শঙ্করের আশা, এবং তিনি এসে আহ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি, শোক বার্তা তারেক রহমানের হাতে হস্তান্তর করেছেন। এবং এই চিঠিটা নিয়েও অনেকে কথা বলেছে, কিন্তু এই চিঠিটা আসলে কূটনৈতিক শিষ্টাচার মেনে একটা চমৎকার চিঠি আমি বলবো। অনেকেই বলছে যে বেগম খালেদা জিয়া বা তার দল ভারত বিরোধী অনেক রাজনীতি করেছে। তাদের 2001 থেকে 2006 সালের সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হতো, জায়গা দেওয়া হতো, বা উলফার নামে আনা 10 ট্রাক অস্ত্র ধরা পড়েছিল, অনেক কিছু এই চিঠিতে কেন উল্লেখ করা হয়নি। কিন্তু এটা আসলে একজনের মৃত্যুতে শোক জানিয়ে যে চিঠি, সেখানে এত কিছু না লিখলেও হয়। আমি শুরুতেই যেটা বলেছি যে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মৃত্যুর পরেও আলোচিত এবং সমালোচিত হবেন। এবং আহ, বেগম খালেদা জিয়ার জানাজার এই সুযোগটা ভারত নিয়েছে শেষবারের মতো তাদের বার্তাটা বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে, এবং তারা দিয়েছেনও। শুরু করেছিলাম যেটা নিয়ে, যে ভারত কি আসলেই আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং এই প্রশ্নটি আমাকে আওয়ামী লীগের অনেক সমর্থক অনুসারীরা করেছেন। তারা জানতে চেয়েছেন। আমি একটু তাদের মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ, এবং সেই যুদ্ধে ভারত আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছিল, সেই কৃতজ্ঞতাটুকু আমাদের কিন্তু স্বীকার করতেই হবে। এবং ভারত সাহায্য করেছিল বলেই আমাদের বিজয়টা অনেক সহজ হয়েছিল, এবং আমরা 9 মাসের মধ্যে বিজয় অর্জন করতে পেরেছিলাম। সুতরাং ভারত এবং আওয়ামী লীগের সম্পর্কটা ঐতিহাসিক। তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা সময়ের কাল উত্তীর্ণ, বলা যায় যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এবং বর্তমানে যে ভারতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতা অবস্থান করছেন, তাদের এই অবস্থানের ব্যাপারে কিন্তু ভারতে একটা সর্বদলীয় মতৈক্য আছে শেখ হাসিনার থাকার ব্যাপারে। এমনকি যখন শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলো, ভারত কিন্তু এইভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে তার অবস্থানটা কিন্তু অপরিবর্তিত রেখেছে। সুতরাং তারেক রহমানের বাংলাদেশে আসার সাথে সাথে এটি ভাববার কোনো কারণ নেই যে ভারত আওয়ামী লীগ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বাংলাদেশের রাজনীতি একদম একদম খুব ক্রুশিয়াল মোমেন্টে চলে আসছে এখন। আহ, এই এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেটা হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো সংশয় কাটেনি। এবং আপনারা খেয়াল করবেন যে বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে যাদের হয়তো বড় দল নেই, কিন্তু মানুষ হিসেবে তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল, এবং তারা ইন্টারন্যাশনালি ভেরি ওয়েল কানেক্টেড। যেমন একজন হলো আনোয়ার হোসেন মঞ্জু। তিনি কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন না? এবং দেখেন, তিনি প্রভাবশালী উদাহরণ দেই যে তাকে গ্রেপ্তারের
পরে কিন্তু আটকে রাখা যায়নি, তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে এই ইউনূস সরকার। সুতরাং আরো এই এই মাসেই আসবে আমেরিকার নতুন রাষ্ট্রদূত, যিনি বাংলাদেশে আসবেন, ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনিও এই মাসে আসবেন এবং এখনো অনেক খেলা চলছে, অনেক কিছু বাকি। তো আমাদের দেখতে হবে। এই মুহূর্তে আওয়ামী লীগের যারা সমর্থক অনুসারী রয়েছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে যার কাছে যা শোনেন ওইটা বিশ্বাস করে আপনাকে স্ট্রেসড হইতে হবে না, আপনি ওইটা শুনে মন খারাপ করবেন না। আর যদি মনে করেন যে যা শুনবেন বিশ্বাস করবেন, তাহলে দোহাই লাগে রাজনীতির বর্তমান যে জটিল পরিস্থিতিতে তাতে আপনি এগুলো বাদ দিয়ে আপনি একটু ভালো থাকার চেষ্টা করেন। কালকে ডক্টর জয়শঙ্করের 4 ঘন্টার যে ঝটিকা সফর ঢাকায়, সেটা খুব নাটকীয় ছিল। নাটকীয় বলতে এর পরতে পরতে সমস্ত দারুণ দারুণ ঘটনা ঘটে, চমকপ্রদ। তিনি তো কুর্মিটোলা এয়ারপোর্টে নেমেছেন, ওটা হচ্ছে এয়ারবেস। এখনো ভারতীয় বিমান বাহিনীর যে বিমান, সেই বিমান তো সামরিক ঘাঁটিতেই নামবে, এটাই তো সাধারণ ব্যাপার। উনি তো ভারতীয় বায়ুসেনার বিমানে গেছিলেন, স্পেশাল ফ্লাইটে। এবং ওনার সঙ্গে দেখা করার জন্য সংসদের একটা বড় জায়গা একটা খুলে দেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবেইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা ওই ঘরটায় ছিলেন। আর ভারতীয় কয়েকজন কর্মকর্তা তারা উপস্থিত ছিলেন এবং কি বলে সিকিউরিটির লোকজন ছিলেন। তো প্রথমে ওনাদের সঙ্গে তারেক রহমান, জুবেইদা রহমান, তাদের মেয়ের সঙ্গে কিছুক্ষণ ডক্টর জয়শঙ্কর কথা বলেন, সকলের সঙ্গে হাত মেলান, নমস্কার করেন এবং নিজের শোক ব্যক্ত করেন এবং বলেন যে আমি এসেছি ভারতবাসীর 140 কোটি দেশের শোক আপনাকে জানাতে, যে আপনার যে গ্রেট লস হয়েছে তা জীবনে তো পূরণ হবে না। আমরা আশা করব আপনি খুব শীঘ্রই এই শোক কাটিয়ে উঠুন এবং কর্মব্যস্ত জীবনে ফিরে আসুন। আমাদের সকলের শুভেচ্ছা, 140 কোটি মানুষের শুভেচ্ছা বার্তা আমি আপনাকে দিয়ে গেলাম। এই যখন কথাবার্তা হচ্ছে তখন পাশের ঘরে লবিতে তখন কি অবস্থা ভাবুন। আমাদের কলকাতায় ডাক্তার দেখাতে এলে আপনারা যেরকম অবস্থা দেখেন না, ডাক্তার এক ঘরে বসে রয়েছে, বাইরে কাতারে ভিড়, তো ভারত বিরোধিতা। কিন্তু ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করার জন্য, একটা ফটো সেশন করার জন্য কাতারে ভিড়, দাঁড়াবার জায়গা নেই। ওখানেই একটি পাশের ঘরে অপেক্ষা করছেন আমাদের ডক্টর ইউনূস, লুৎফে সিদ্দিকী এবং রামিয়া মুর্শেদ। তাদের ইচ্ছা ছিল একবার ডক্টর জয়শঙ্করের সঙ্গে 2 মিনিটের সঙ্গে হলো একটা বসে ছবি তোলা, অন্তত ডক্টর ইউনূস এবং ডক্টর জয়শঙ্কর। এটা কিন্তু খলিলুরকে উনি বলে রেখে দিয়েছিলেন। আর খলিলুর ছিলেন তখন আসিফ, পাশের উল্টো দিকের একটা ঘরে আসিফ নজরুল আর খলিল উল্টো দিকে লবিতেই দাঁড়িয়েছিলেন, ঘরে নয়, লবিতেই দাঁড়িয়েছিলেন, যে এলেই খপ্পরে ধরবেন। ওখানেই ছিলেন পাকিস্তানের যিনি সংসদের যিনি কি বলে, তো যাই হোক, পাকিস্তানের একজন প্রতিনিধি ছিলেন, তিনি ওখানে উপস্থিত ছিলেন। স্পিকার, সব পাকিস্তান পার্লামেন্টের স্পিকার, তিনি উপস্থিত ছিলেন। তো কথাবার্তা শেষে যখন উনি বেরোন তখন ওনাকে ধরেন খলিলুর রহমান, ধরে বলেন, স্যার আমার সঙ্গে তো বসে আপনাকে তো একটা ছবি তুলতেই হবে। তো খলিলুরকে
দেখে খলিলুর তখন কাচুমাচু অবস্থায় বলে, স্যার আমার তো চাকরি চলে যাবে, আপনি যদি একটু বসে আমার সঙ্গে না একটা ছবি তোলেন, কথা হোক না হোক অন্তত ছবিটা তো অন্তত তুলি। তা ওনার অনুরোধে, যেহেতু খলিলুরের সঙ্গে ভারতবর্ষের একটা সম্পর্ক ভালো, অজিত দোভালের সঙ্গে সম্পর্ক ভালো, যাওয়া আসা আছে, ফোনে কথাবার্তা হয়, তা উনি তার অনুরোধ রক্ষা করে একটা পাশের ঘরে একটা চেয়ারে বসে ছবি তোলেন। তারপর উঠে যখন বেরিয়ে আসছেন তখন টাই হাঁকিয়ে একেবারে আমাদের 26 লক্ষ ভারতীয় যে কাজ করছে, যাদেরকে তাড়ানোর কথা বলেছিলেন, সেই আসিফ নজরুল দিত হাসি হেসে একেবারে তাকে গিয়ে জোর করে একেবারে হাতটা টেনে নিয়ে করমর্দন করেন। জয়শঙ্কর হাত বাড়াবেন না, উনিও হাত টানবেন, হাত টেনে নিয়ে তারপর খিচমেরি ফটো, ওইসব নাটক হয়েছে। এবার যখন উনি বেরোচ্ছেন, সেই বেরোনোর সময়তে এবার দেখা আমিরের সঙ্গে, আপনাদের জামায়াত আমিরের সঙ্গে শফিকুর রহমান, তিনি ওই লবির মধ্যে অপেক্ষা করছেন, অন্যান্য মানুষের মধ্যেই। তিনি এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিলেই ওনাকে চিনতেন, ছবিও দেখেছেন, কথাবার্তা 2-1 বার হয়েছে ওনার সঙ্গে। ওনাকে একটা কোণে ডেকে নিয়ে গিয়ে সিকিউরিটিকে বলেন, বাকি সবাইকে বাদ দাও, সবাইকে আটকে দাও। কোণে ডেকে নিয়ে গিয়ে বলেন, আপনার কি বলার আছে বলুন। তখন উনি বলেন, আমরা চাই ভারতবর্ষের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠুক, এই সুসম্পর্ক যদি থাকে তাহলে ঢাকা এবং দিল্লি একটা সমান সমঝোতার মধ্যে দিয়ে আমরা এগোতে পারি। এই ব্যাপারে দিল্লির মতামত আমি জানতে চাইছি, আপনারা আমাদেরকে কতটুকু সাপোর্ট করেন। তখন ডক্টর জয়শঙ্কর একেবারে কাটা কাটা ভাষায় যেটা বলেছেন, আমি আক্ষরিক অর্থে প্রত্যেকটা লাইন আপনাদের বলছি। আপনারা যে নির্বাচনটা একা একা করতে যাচ্ছেন, তা যদি সাস্টেন না করতে পারেন, তাহলে 71 সালে যা ঘটনা ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে। সাস্টেইন করতে না পারেন, এই যে আপনারা একা নির্বাচন করবেন, এই সাস্টেইন করতে না পারেন, তাহলে 71 সালের যে ঘটনা ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। আমরা কোনো নির্দিষ্ট দল, কোনো গোষ্ঠীদের সমর্থন করি না। সবার জন্য সমান সুযোগ, শান্তি, সমতা, গণতন্ত্র ও স্থিতিশীলতা আমাদের প্রাথমিকভাবে কাম্য। এটাই আমাদের প্রথম এবং শেষ চাওয়া। সকল ধরনের সন্ত্রাসবাদ, বৈশ্বিক সন্ত্রাসবাদ শূন্যতে নামিয়ে আনতে হবে। দিল্লি, ওয়াশিংটন এই ব্যাপারে একসঙ্গে কাজ করছে। এটাই অঙ্গীকার আমরা দুজনে মিলে যে করেছি, সেটা থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। ওয়াশিংটনের বার্তা আপনারা আগেই পেয়েছেন। পেন্টাগন থেকে আমাদের 2বার ফোন করে নিশ্চিত করা হয়েছে, এটা আমাদের যৌথভাবে একটা রাজনৈতিক স্ট্যান্ড, মানে ইউনাইটেড স্টেটস এবং ভারত দুজনের একটা যৌথ একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে না আমেরিকা পেছোবে না ভারত পেছোবে, অর্থাৎ ওই সব সন্ত্রাসবাদ এবং বৈশ্বিক সন্ত্রাসবাদ কি, এই পাকিস্তান থেকে এই যে সন্ত্রাসবাদ, তুর্কি থেকে যে আনা হচ্ছে, এই সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, শূন্যে নামিয়ে আনতে হবে। সেটাকেই বলছেন উনি সাস্টেইন করা। যদি এই সমস্ত জিনিসগুলোকে সাস্টেইন না করতে পারেন, তাহলে কিন্তু 71-এর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। আচ্ছা, সৎ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশকে চায়, এর অন্যথা ভারত সহ্য করবে না। এরপরে যখন কথা শেষ হয়ে যায়, কথা হয় মাত্র 7 মিনিট 45 সেকেন্ড।
একেবারে প্রত্যেকটা জিনিস আমাদের নোট হয়। 7 মিনিট 45 সেকেন্ড কথা বলার পর উনি যখন বেরিয়ে যাবেন, সেই সময় তো ওনাকে একটা কাগজ ধরাতে চান জামাতের আমির। উনি বলেন যে এইভাবে ডিপ্লোম্যাটিক চ্যানেল ছাড়া এইভাবে কোনো কাগজ আমরা নিই না। আপনাকে যদি কোনো চিঠি বা কোনো অনুরোধ পাঠাতে হয়, ডিপ্লোম্যাটিক চ্যানেলে পাঠাবেন। এগুলো হাতে চিঠি নোয়া, এগুলো কূটনীতিতে চলে না। আপনারা কূটনীতি নিয়ে একটুখানি খোঁজ খবর রাখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। মানে এখানে একটুখানি ঠুকে দিলেন যে তোমরা কিছুই জানো না। এরপরও তিনি বলেন যে আমার কিছু কথা আছে, এরপরও আমার কিছু জিজ্ঞাসা আছে। তখন উনি দুজন অফিসারকে দেখিয়ে দেন, ভারতীয় 2 অফিসারকে, যে এদেরকে নিয়ে আপনি বসুন, 5 মিনিটের মধ্যে আপনি সেরে দিন, আমি শীঘ্রই ফিরে যাব। বলে উনি যখন এগোচ্ছেন, সেই সময়তে ওই এই কি বলে পাকিস্তানের পার্লামেন্টের যে স্পিকার, তিনি এগিয়ে আসেন। তিনি বলেন আমাকে কি আপনি চিনতে পেরেছেন? তখন উনি বলেন হ্যাঁ, আমি আপনাকে চিনেছি, এসসিও সম্মেলনে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমার অত ভুলো মন নয়, আমি আপনাকে চিনতে পেরেছি। বলে উনি হ্যান্ডশেক করেন। হ্যান্ডশেক করে একদম ফটাফট উনি বেরিয়ে আসেন। উনি যখন বেরিয়ে চলে যান, তারপর ডক্টর ইউনূস গজরাতে গজরাতে বেরোতে বেরোতে উনি বলেন এই জয়শঙ্কর মানুষটা আস্ত বেয়াদব মানুষ। জয়শঙ্কর লোকটা আস্ত বেয়াদব মানুষ। বলে গজরাতে গজরাতে চলে যান, কারণ তার তো আশা পূর্ণ হয়নি, তিনি তো আরো হেয় হলেন। সেখান থেকে উনি আবার কুর্মিটোলা এয়ারবেসে চলে যান। ওখান থেকে প্লেনে উঠে তিনি আবার ভারতবর্ষে চলে আসেন। এই হলো 4 ঘন্টার তার ট্যুর। আপনারা একটা জিনিস জানেন কিনা জানি না, আমি আপনার একটুখানি বলে দিই। ডক্টর জয়শঙ্কর কিন্তু ভালো বাংলা বলতে পারেন, উনি অনেকগুলো ভাষা বলতে পারেন। যেমন উনি কেরালার মানুষ, উনি কেরালিয়ান ভাষাটা, উনি তামিল আর তেলেগু ওনারা কণ্ঠস্থ। ওনার স্ত্রী জাপানি, ইয়াশকু মাসাতু, ওনার স্ত্রীর নাম ইয়াশকু মাসাতু। তো ওনার স্ত্রী করেন। আচ্ছা, এখানে ভারতবর্ষের মধ্যে সব থেকে টপ ইউনিভার্সিটি রয়েছে হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কোথায়? সেটা হচ্ছে আমাদের কলকাতাতে। তার বড় কন্যা, তিনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন। আগে প্রেসিডেন্সি কলেজ ছিল, কলেজের পর সেটা ইউনিভার্সিটিতে পরিবর্তন হয়েছে। মানে কলেজ ছাড়িয়ে ওখানেই ইউনিভার্সিটি হয়েছে। ওখানে পড়াশোনা করেন। উনি বড় মেয়েকে খুব ভালোবাসেন, আর বড় মেয়েকে মাঝে মধ্যেই উনি দেখার জন্য কলকাতায় এসে উনি রাতের পর রাত কাটান, মেয়ের সঙ্গে কথা বলেন। আর মেয়ে কলকাতায় থাকতে থাকতে মেয়ে বাংলা শিখে গেছে, বাবাকেও বাংলা শিখিয়ে দিয়েছে। সুতরাং উনি বাংলা ভাষাটা মোটামুটি রপ্ত করে ফেলেছেন। মেয়ের সঙ্গে বাংলা ভাষাতেই উনি টেলিফোনে কথাবার্তা বলেন। মেয়ে হলো ওনার প্রাণ। সুতরাং এই যে যত কনভারসেশন হয়েছে, সব কিন্তু বাংলায় হয়েছে। আর এখন এই যে ঘটনা ঘটলো, আপনার 4 ঘন্টার সফর, এই সফরে সব থেকে বড় মানে অপমানিত যদি কেউ হয়ে থাকেন, তাহলে সেটা হলেন ডক্টর ইউনূস। খলিলুরের চাকরিটা আপাতত বাঁচলো, নজরুল একটা ছবি তুলতে পারলো, আমির এমন একটা কথা বললেন যেটা কিলতে হলো। তিনি বললেন যে আমার সঙ্গে কথা হয়েছে, কিন্তু সেটা বাইরে বলা যাবে না, নন ডিসক্লোজার, সব এদের নন ডিসক্লোজার। তো ইউনূসের আর নন ডিসক্লোজার কথাবার্তা তো বলার সুযোগ হলো না। ইউনূস তখন বললেন যে আস্ত বেয়াদব মানুষ। তাই বেয়াদব মানুষটার সঙ্গে দেখা করার জন্য ওই লাইন দিয়ে বসছিলেন কেন? আপনাদের তো সব ভারত বিরোধী আচরণ। এবার ভারত বিরোধী আচরণ বেরিয়ে গেছে। জয়শঙ্কর থোতা মুখ ভোঁতা করে দিয়েছেন। সবাই ভালো থাকবে। যে বিশ্ব ইজতেমা ক্যান্সেল হয়ে গেছে বা বিশ্ব ইজতেমা হবে না। তো বিশ্ব ইজতেমা কেন হবে না,
সেটা হয়তো দুই একটা পত্রিকা এক একজন এক এক রকম লিখছেন যে মানে নির্বাচনের আগে হবে না বা এই, কিন্তু আসলে কংক্রিট কোনো এভিডেন্সের কথা কিছু বলছে না কেন হবে না। তো বিশ্ব ইজতেমার আয়োজক হাবিবুল্লাহ রায়হান বলেন যে আগামী 2, 3, 4 তারিখের অনুষ্ঠিত খুরুজের জোড়া যারা অংশ নিতেন, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় চিল্লা বা 3 চিল্লার জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে টঙ্গী ইজতেমার মাঠে জামায়াত না হয়ে নিজ নিজ জেলা ও এলাকা থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। এবং এই ইজতেমা সরকার নাকি বলেছে তাদেরকে যে মানে ইলেকশনের পরে হবে, ইলেকশনের আগে এই ধরনের ইজতেমা এই মুহূর্তে করা যাবে না। কিন্তু গোয়েন্দা রিপোর্ট যেটা যেটা গোয়েন্দা রিপোর্ট যেটা আসলে কোনো পত্রিকা এখনো প্রকাশ করেনি বা প্রকাশ করার সাহস পায়নি, সেটা হচ্ছে যে এই বিশ্ব ইজতেমাতে হয়তো কোনো অকারেন্স ঘটতে পারে বা নাশকতামূলক ঘটনা ঘটতে পারে, যেখানে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশের লোক আসে, যেমন ভারতীয় লোক আসে, পাকিস্তান আসে, বিভিন্ন দেশ থেকে আসে ইজতেমাতে। আর এটা সারা জীবনে আমরা দেখে আসছি, প্রথমে একটা হইতো, পরে 2 টুকরো হইলো। এই ইজতেমাতে এক গ্রুপ আরেক গ্রুপের উপরও নাশকতা চালাইতে পারে, বা এই বিশ্ব ইজতেমাকে যারা পছন্দ করে না, যারা বিশ্ব ইজতেমার উপরে খুব বেশি খেপা, তারাও হয়তো আবার বোমা হামলা করে হাজার খানিক মানুষ মারতে পারে। এটাই হচ্ছে যে গোয়েন্দা রিপোর্ট নাকি, যে দেশের নির্বাচনের আগে এই ইজতেমা স্থলে ব্যাপক বিধ্বংসী বোমা ইউজ করে হাজার হাজার লোক মেরে ফেলতে পারে। এই জন্যই তারা আসলে ইজতেমাটা বন্ধ করেছে বলে পুলিশি রিপোর্ট, মানে পুলিশি রিপোর্টে বলছে যে এই ইজতেমাকে ঘিরে একটা নাশকতা হতে পারে, বিশাল নাশকতা, কয়েক হাজার লোকও মারা যেতে পারে। এবং যার কারণ হচ্ছে কিছু পাকিস্তানি আসবে, কিছু ইন্ডিয়ান আসবে, বাংলাদেশি তো আছেই, যাতে ইলেকশনটা না হয়, এটাই নাকি মূল কারণ। যদি বিভিন্ন পত্রিকায় বলছে যে না হলে নির্বাচনের আগে ইজতেমা, 5 দিনের ইজতেমা, শান্তিপূর্ণ ইজতেমা, এটা হইতে সমস্যা কোথায়? এখন দেখেন, আজকে এইটা যদি আওয়ামী লীগ আমল হইতো তাহলে কি করা হইতো? তাইলে কিন্তু বলা হইতো, "এই রে শেখ হাসিনা, এ তো হিন্দু, এর বাপ হিন্দু, এর 14 গোষ্ঠী হিন্দু, ইসলামের জয় জয়গান এরা করতে চায় না, ইসলামের দাবায়া রাখতে চায়", এইসব বলা হইতো। এখন বলা হচ্ছে না, কিন্তু এখন কিন্তু কিছুই বলা হবে না, কারণ এখন তো সব মুসলমান না, এরা সব মুসলমান। সুতরাং এখন কিছু বলা হবে না, ইজতেমা হবে না। এরপরে কয়দিন পরে হয়তো দেখা যাবে যে ঈদে বড় জামাত হবে না, রমজানের তারাবি হবে না, এই ধরনের নিয়ম কানুন আসবেই। কারণ হচ্ছে যে এখন যে উগ্রবাদী সরকার, যেটা উগ্রবাদী যে সরকার চলতেছে, এই যে হিজবুত তাহরির মাইরে, এরা কিন্তু ইজতেমা ইসলাম বিশ্বাস করে না। এরা আপনার কোনো কিছুই বিশ্বাস করে না, এরা নিজেদের ফিলোসফিতে বিশ্বাস করে। এবং যার কারণে এটা আপনি একটু মিলিয়ে দেখেন, এই যে গত কিছুদিন আগে যে বোমা বিস্ফোরণ হলো মাদ্রাসা, ঢাকার কেরানীগঞ্জের সেই মাদ্রাসায়, যেই বিস্ফোরণে যেখানে 5 জন মারা গিয়েছিল, কিন্তু এটা অস্বীকার করা হয়নি। এই বোমাগুলো কি তাহলে এই বিশ্ব ইজতেমা উপলক্ষেই বানানো হচ্ছিল নাকি? এখন এই যে ইজতেমাটা হবে না, তার মানে বিশাল কোনো কাহিনী আছে। তো গোয়েন্দা রিপোর্ট, আপনাদের যেটা বলেন যে গোয়েন্দা রিপোর্ট যেটা পেয়েছি আমার হাতে আছে এই মুহূর্তে, গোয়েন্দারা যেটা বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিপোর্ট আছে, সেই রিপোর্টে বলা হচ্ছে যে নাশকতা হতে পারে, হাজার খানিক লোক মারা যেতে পারে। এই জন্য ইজতেমা বন্ধ করে দেওয়া হয়েছে, প্যান্ডেল সব খুলে ফেলা হয়েছে। ভারত থেকে যারা আসছিলেন, পাকিস্তান থেকে যারা আসছে, তাদেরকে যার যার জায়গায় আবার ফেরত চলে যেতে বলা হয়েছে। এদিকে আবার আজকে সন্ধ্যা 6টা, মানে এই মুহূর্ত থেকে বা আধা ঘন্টা পর থেকে মেট্রো বন্ধ হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি সহ সারা ঢাকায় যে মেট্রো স্টেশন সব বন্ধ হয়ে যাবে, কারণ সেইখানেও নাকি নাশকতার একটা পাওয়া যাচ্ছে, কি ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে, নাশকতা হতে পারে। তার মানে হচ্ছে যে আজকে রাতে, কালকের দিনে যে কোনো নাশকতা ঘটনা ঘটতে পারে। এটা হচ্ছে যে আপনার সিটিএসবি, এনএসআই, ডিজিএফআই এর রিপোর্ট এগুলো। আপনাদের গতকালকের রাতের ভিডিও, যেটা রাতে ছেড়েছিলাম আমি, সেই ভিডিওতে অনেককে মানা করেছিলাম যে ভাই আওয়ামী লীগ করেন, আপনারা আওয়ামী লীগের পক্ষে আছেন, সব ঠিক আছে, কিন্তু খালেদা জিয়ার জানাজা পড়তে আল্লাহর হস্তে যায়েন না, সেখানে মবের শিকার হবেন। আজকে দেখেছেন আপনারা যে একজন না, একজনের ভিডিও তো ভাইরাল হয়েছে, কিন্তু এরকম আরো 10-12 জন ধোলাই খেয়েছেন, যাদেরকে আওয়ামী লীগ ট্যাগিং দিয়ে মারা হয়েছে। এরপরও ওনারা গিয়েছিলেন, তো আমরা বলার পরও আপনারা শুনেন নাই। এখন এটা যার যার। এখন অনেকেই আবার করছেন যে এই যে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী আসলেন, উনি ডাক্তার ইউনূসের সাথে দেখা করেন নাই বা কথা বলেন নাই, কোনো বৈঠক হয় না, নাও হইতে পারে, ওনার দরকার পড়ে না, উনি কথা বলেন নাই, ডাক্তার ইউনূসের কি কথা বলবেন আপনার এই যে আমাদের
ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের ন্যাশনাল সিকিউরিটির যিনি উপদেষ্টা তিনি ছিলেন, আরও কে কে জানি থাইকাও আসিফ ষাঁড় ষাঁড় সাহেব এসে কথাবার্তা বলে গেছেন। তো সব কিছুই মিলে উনি মোটামুটি মনে হয় ঘন্টা 2-3-4 ছিলেন, এরপর আবার ইন্ডিয়া চলে গেছেন। উনি আসছিলেন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ, তো জানাজায় আসলে তো অংশগ্রহণ করতে পারেন, উনি হিন্দু মানুষ, শ্রদ্ধা জানাতে এসেছেন, ওনারা জানাইয়া চলে গেছেন, তারেক জিয়ার সাথে কথা ছিল, কথা হয়ে গেছে, এগুলো করে উনি ওনারটাই চলে গেছে। এইটা নিয়ে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আসলে না, কোনো বিষয়ই না। তো মূল কাহিনী ওই জায়গায় যে ব্যাপক নাশকতার আশঙ্কায় ইজতেমা বাতিল করা হলো। ব্যাপক নাশকতা, যেটা কোনো পত্রিকা বলছে না যে কি ধরনের নাশকতা হবে, তবে ওনারা বলছে ব্যাপক নাশকতা। তার মানে পুলিশ, এসবি, সিটিএসবি, ডিজিএফআই, এনএসআই সবাই জানে। আর ওই যে বললাম বোমা, ওই যে অস্ত্রগুলো, এগুলো সবই হয়তো এই ইজতেমাতে ব্যবহারে 2-4-50 জন বা 500 জন বা হাজারখানিক লোক মরতো, সুইসাইড ভেস্ট পরে হয়তো করতো, কারণ এগুলো তো পাকিস্তানে কন্টিনিউ হয়, এত বড় বড় জামাতে পাকিস্তানে হয়, এগুলা কোনো বিষয় না। আর যেহেতু আমরা এখন পাক রাষ্ট্রের পাকি রাষ্ট্রের অধীনে আছি, সুতরাং এরকম হইতেই পারে। তবে ওই কথা ওইটাই যে আজকে যদি শেখ হাসিনার আমলে যদি এই কাহিনী, তো এতক্ষণে এই ইসলামিক মৌলবাদীরা রাস্তায় আগুন জ্বালানো শুরু করতো, টক শোতে টাও 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 শুরু হতো। এখন হচ্ছে না কিন্তু।